পড়াইছিলাম গত ক্লাসে? রিপিট করলে তো আবার সমস্যা। খাতা দেখা যাবে না? কি? হ্যাঁ, নিউ ফাইল ওপেন করা দেখাইছি। আর কি ব্যাপার, এত স্লো কাজ করতেছে? আচ্ছা, আমি একটু আসি তাহলে। সেটা হচ্ছে লেয়ার দেখাইছি মোটামুটি। ওকে, এখান থেকে মুভ টুল দেখানো হয়েছে। ছবি কিভাবে আনে, ছোট বড় করে, রোটেট করে, ওগুলা। ওকে, কিভাবে লেখে সেটা কি দেখাইছি? দেখাই নাই। ওকে, শেপ টুলগুলো দেখাইছি না কিভাবে সে করে। পেন টুলের কাজটা মনে দেখাইছি। ওকে, পেন টুল দেখাই নাই। ওকে, আচ্ছা তাহলে হয়তো শুক্রবার দেখাইছি এটা। জুম ইন জুম আউট, এই জিনিসগুলাই কি লেয়ার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, রাইট, এই ব্যাপারগুলো। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি একটু টুলগুলো নিয়ে কথা বলবো, যেহেতু লেয়ার বা এই ব্যাপারগুলো একটু হয়ে গেছে। তো প্রথমে আমি একটু সিলেকশন টুলগুলো দেখাই আপনাদের। রেক্টেঙ্গেল, ইলিপ্টিক্যাল দুইটা হলেই চলবে আপাতত। কি করলাম বুঝছেন তো? হ্যাঁ, কপি করে এখানে নিয়ে আসলাম। ওকে, এখন দেখেন এই যে আমাদের রেক্টেঙ্গেল মার্কি টুল। ওকে, এখানে যে সিলেকশন টুলটা আছে, এটা হচ্ছে চার কোণা। হ্যাঁ, আর নিচেরটা হচ্ছে গোল। তো আমরা যদি মনে করি যে ছবির থেকে চার কোণা করে কিছু অংশ আমি কেটে নিব, এটা দিয়ে আমি করতে পারবো। আর গোল করে কেটে নিতে চাইলে আমি এটা দিয়ে করবো। মনে রাখবেন শেপ টুল দিয়ে কিন্তু ছবি এডিটিং করা যাবে না, এটা দিয়ে করতে হবে। সো রেক্টেঙ্গেল মার্কি টুল, আমি চাচ্ছি যে আমি ছবির এতটুকু আমি নিব, বাকিটুকু আমার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি সিলেক্ট করলাম, রাইট। খুব ইজি না এটা? জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন আপনি যে এলাকাটার মধ্যে সিলেক্ট করতে চাচ্ছেন। ওকে, তাহলে এই জায়গাটা আমার সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি কপি করি, এখন কপি করলে যদি নিউ ডকুমেন্ট ওপেন করি তাহলে কি করবে বলতে পারবেন কেউ? প্রথম ক্লাসে ঠিক এরকম একটা ব্যাপার বলছিলাম। এই সাইজের একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক পেপার চলে আসবে। এক্স্যাক্টলি কোন সাইজের, এই যে আমি সিলেক্ট করছি এইটুকুর মধ্যে আমার যতটুকু পিক্সেল ডাইমেনশন আছে ওই জিনিসটা আমি পেয়ে যাবো। ফাইলে গিয়ে নিয়ে হয়ে গেলে দেখেন এই যে 903 আর 1200। ওকে, ওকে দেই। ওকে দিয়ে যদি পেস্ট করি তাহলে দেখবেন যে একদম ফুল স্ক্রিনে আমার ওই ছবিটা অতটুকু আমি যতটুকু কাটছি ঠিক ততটুকু আমার এখানে চলে এসছে। ওকে, আর আপনি যদি মনে করেন না আপনি এতটুকু বড় কোনো ডকুমেন্টের মধ্যে নেবেন, কারণ আপনার কয়েকটা ছবি আপনি হয়তো পাশাপাশি বসাবেন, ঠিক আছে, তাইলে আপনি এখান থেকে জাস্ট এটা ইগনোর করবেন। ওকে, সেই ক্ষেত্রে আপনি ধরেন আমি চাচ্ছি যে ইন্টারন্যাশনাল পেপারে A4-এ আমি বসাবো কয়েকটা ছবি, তাহলে এখন এখন যদি পেস্ট করি তাহলে কি হবে? অবভিয়াসলি ছোট হয়ে আসবে, কারণ আমার A4 সাইজের পেপারটা আমার ছবির ওই জায়গাটার থেকে বড়। এরপর আপনি মুভ করতে চাইলে কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে চাইলে, রোটেট করতে চাইলে। বাট একটা জিনিস মনে রাখবেন, ছবি আমরা বড় না করি, আমরা যে সাইজের আনছি ওই সাইজ থেকে খুব বেশি বড় না করি, যদি একটু একটু প্রয়োজন পড়ে সেক্ষেত্রে করি। ঠিক আছে, কারণ ছবি বড় করলে আমার কিন্তু ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো ছবি বড় না করে, ছবি ছোট করলে কোনো প্রবলেম নাই, আপনি যত ছোট করেন সমস্যা নেই, কিন্তু ছবি বড় না করি। ওকে, দরকার পড়লে একটু হাই রেজলিউশনের ছবি আনি, কিন্তু ছবি বড় করাটা ঠিক হয় না। ওকে, এখন একই কাজ যদি আমি একটু অন্যভাবে করি, যেমন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফেদার। ফেদার মানে কি? ফেদার বাংলা কি? পালক। পালকের বৈশিষ্ট্য কি জানি আমরা? কিনারগুলো হালকা হয়, হ্যাঁ। সো মাঝখানে কিন্তু মোটাই থাকে, তাই না? ওকে, সো এখানে ব্যাপারটা তাই। ওকে, এখানে হচ্ছে কি যে ওই পালকের ব্যাপারটা কি আস্তে আস্তে স্মুথ হয়েছে, তাই না? হ্যাঁ, এখানেও তাই আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। ওকে, আমরা একটু দেখি 0 পিক্সেল করা আছে, তার মানে এখানে ফেদার কোনো কাজ করবে না। ওকে, সো আমি এখানে ধরেন 50 পিক্সেল দিই, দিয়ে সিলেক্ট করি, ঠিক আগের মতোই সিলেক্ট করি। দেখবেন যে এইগুলা একটু রাউন্ড হয়ে গেছে, খেয়াল করছেন? আগে কিন্তু এরকম রাউন্ড হয় নাই।
ওকে। আচ্ছা, এখন যদি কপি দেই, কপি দিয়ে সেম কাজটা করি আমি, তাহলে দেখেন, হ্যাঁ মনে হচ্ছে না মিশে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে, রাইট? সো ফেদার দিলে এরকম হবে, এবং আপনি যত বেশি ফেদার দিবেন এটা তত হালকা হবে। ওকে, যেমন ধরেন আমি যদি এটা বাড়াই, কত দিছি, 50 না, ধরেন এটা আমি 100 দিলাম বা 120 দিলাম, কপি, ঠিক আছে। তো এই সাইড তো নেই আমি, এই সাইডে কেন হয় নাই, এই সাইডটা হয় নাই কারণ হচ্ছে এই সাইড তো ঠিক আছে, মানে একদম শেষ মাথায় তো। ওকে, সো ওকে, তো হ্যাঁ এক্স্যাক্টলি, মিডল থেকে নিলে 4-5টাই হবে, আপনি একটু জায়গা রাখলেই হবে, কারণ ওদিকে অ্যাকচুয়ালি সে জায়গা পায়নি। মানে ব্যাপারটা কি যে সে তো স্মুথ করে দিবে, সো ওখানে নিচে, কিন্তু ও অ্যাকচুয়ালি আর কি করবে, ওদিকে জায়গা পায়নি, এর জন্য ও আর কিছু করতে পারে না ওখানে। ওকে, ওকে, এরপরে যেটা আছে ওটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, একই কাজ, সেম কাজ, এটা জাস্ট গোল হয়ে আসবে। খেয়াল করেন, এই যে এটা কপি করি, কপি হচ্ছে না কেন, কপি বন্ধ কেন, কি সিলেক্ট করা হয়নি, লেয়ার সিলেক্ট করা হয়নি, গুড। ঠিক আছে, এটা হচ্ছে ফেদার ছাড়া। আর এই সেম জিনিসটা যদি আমি ফেদার সহ করি, দেখেন এই যে এটা ফেদার ছাড়া, এটা আমি 50 পিক্সেল ফেদার নেওয়ার পরে হয়েছে। ঠিক আছে, সো এইভাবে আমরা ফেদার দিয়ে কাজ করতে পারবো, যদি আমাদের মনে হয় যে আমরা একটু ছবিগুলো স্মুথ করে দিব, এরকম করে। এরকম করে আমরা কিছু কাজ করিও যদি, ওটা অন্য জিনিস। আচ্ছা, দেখেন আমি যদি কপি, দরকার নেই, আচ্ছা এই যে আমি সিলেকশনটা করতেছি, হ্যাঁ করার সময় এখন আমার মনে হয় যে একটু ডানে বায়ে নেওয়া দরকার, মানে পুরাটারে ডানে, একটু ডানে অথবা বায়ে নেওয়া দরকার। যাচ্ছে না তো, এটা বড় অথবা ছোট হচ্ছে, তাই না? একটা শর্টকাট আছে, আপনি সিলেকশন করা অবস্থায় মাউসের বাটন ধরে রেখে স্পেস চেপে যদি করেন তাহলে এটা পুরাটা মুভ করবে, আবার ছেড়ে দিলে এটা ছোট বড় হবে। স্পেস চেপে ধরলে ও পুরাটা মুভ করে, দেখেন ওই সাইজেরই ও পুরাটা মুভ করবে, স্পেস ছেড়ে দিবেন তখন ছোট অথবা বড় হবে। আপনি কিন্তু ওই একবারেই কিন্তু মোটামুটি আপনি আপনার কতটুকু দরকার ওইভাবে আপনি করে নিতে পারবেন স্পেস। ওকে, দেখেন এতটুকু নিলাম, ছেড়ে দেই, কপি করি, আর এখানে এসে পেস্ট করি। ওকে, এভাবে কিছু কাজ করতে পারেন। থাকে না কিছু কাজ দেখি না যে মনে হয় যে একটার সাথে আরেকটা ছবি মিশে আছে, একটার সাথে আরেকটা ছবি মিশে আছে। ওকে, সেইভাবে ফেদার দিয়ে আমরা কিছু কাজ করতে পারি প্র্যাকটিসের জন্য। অনেক সময় কিছু কাজ পাওয়া যায় ছোটখাটো একদম, হ্যাঁ। ওকে, এরকম করে 4-5টা ছবি নিয়ে একটা কাজ করে ফেলেন, দেখি কেমন হয়। আচ্ছা, এরপরে এখানে কিছু সিলেকশন আছে, ল্যাসো, পলিগনাল, ম্যাগনেটিক। ওকে, ল্যাসো টুলটা কি, ল্যাসো এটা যেমন আমার একটা শেপ পাইছি, এখানে শেপ না, এখানে হচ্ছে যে আপনি নিজের মতো করে দেখেন, ধরেন আমি চাচ্ছি যে এই জিনিসটা জাস্ট এরকম ভাবে এতটুকু নিব, তাহলে ঠিক ওইভাবে সিলেক্ট হবে। ওকে, তারপরে কপি করে পেস্ট করে দেন। এটা ফেদা ছাড়া, ফেদার নিলে জায়গাগুলো হালকা হয়ে যাবে, তাই না, লাস্ট কর্নারগুলো হালকা হয়ে যাবে। এটা হচ্ছে ল্যাসো, এটা একদম কলমের মতো, আপনি জাস্ট কলম চালালে যেরকম হয় বা পেন্সিল চালালে যেরকম হয়, দেখেন একদম কলম। হ্যাঁ, কাজ করতে পারেন, বাট সব থেকে বেটার হবে পেন টুল দিয়ে করলে।
এই যে এখানে একটা পেন টুল আছে, যেটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে ফটো এডিটিংয়ের ক্লাসে দেখাবো। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি প্রফেশনালি হয়, বাট যেহেতু আছে আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা অ্যাটলিস্ট পেন টুল শেখার আগ পর্যন্ত অ্যাটলিস্ট করেন। ওকে, আচ্ছা। এরপরে এটা কি, এটা তো আমার কাছে কন্ট্রোল নাই না, আমার হাতে কন্ট্রোল নাই, এটা মানে একটু এদিক ওদিক চলে যেতে পারে। পলিগনাল আছে টুল বলে একটা টুল আছে, যেটা দিয়ে আমি কিছুটা কন্ট্রোল করে কাজ করতে পারবো। ওকে, যেমন ধরেন আমি এটা জুম করি, জুম করে দেখেন এখানে ক্লিক করলে এখানে আবার একটা এই যে ফিদার মতো আসবে। ওকে, জাস্ট এটা কিন্তু অন্যদিকে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আরেকটা ক্লিক না করতেছেন। ওকে, এই দেখেন এই জায়গায় ক্লিক করি, এভাবে আপনি ক্লিক করে করে আপনি মানে যেই জায়গাটুকু আপনি সিলেক্ট করতে চান শুধু ওই জায়গাটুকু সিলেক্ট করবেন। রাউন্ড হবে না, হ্যাঁ রাউন্ড হবে না। রাউন্ড কোনটা দিয়ে করতে হবে, পেন টুল দিয়ে করতে হবে। ঠিক আছে, সো ওই যে ঠেকার কাজ চালানো আর কি। ওকে, এবং মনে রাখবেন যে এই যে সিলেকশনগুলা কিছু অন্য যে ল্যাসো টুল দেখাইলাম, এখন দেখাইছি, সিস্টেম হচ্ছে যে যেখান থেকে শুরু করছেন ওখানে এসে আপনাকে শেষ করতে হবে। ওকে, নাহলে কিন্তু সিলেকশন ঠিক মতো হবে না। আমি একটু তাড়াতাড়ি করে যাই জিনিসটা। যেরকম আছে ওরকম করে নিয়ে যাবেন ক্লিক করে করে, এবং ছোট ছোট করে করলে জিনিসগুলো একটু রাউন্ড না হইলেও হ্যাঁ একটু স্মুথলি পাওয়া যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, স্পেস চাপবেন, স্পেস চাপে আমি জুম করে নিচে যেহেতু আমি কিন্তু পুরোটা দেখতে পারতেছি না, সো স্পেস চাপে একটু মানে, এবং দেখেন আমি প্রায় চলে এসেছি, এবং দেখবেন যে আমি যখন ক্লোজিং পয়েন্টে আসবো তখন দেখবেন যে আমার মাউসের পাশে একটা গোল চিহ্ন আসবে। এই যে দেখেন, খেয়াল করছেন এই যে গোল একটা চিহ্ন, তার মানে এখানে ও ক্লোজ করবে। ওকে, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন সিলেকশন হয়ে গেল চারপাশ দিয়ে। ওকে, এখন যেটা আপনি করবেন কপি করে পেস্ট করে দিবেন। সিলেকশন তো আমরা এর জন্যই করি অ্যাকচুয়ালি, কপি করে আমি কোনো নতুন ডকুমেন্টে অথবা অন্য কোনো ছবিতে, ঠিক আছে, যে কোনো জায়গায় আপনি যেখানেই করেন এটা যে সব জায়গাতেই পেস্ট হবে। ওকে, আচ্ছা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এই যে ছবিটা এখানে উনি এখানেই থাকুক, বাকিটুকু চলে যাক। একটা তো হয়েছে যে আমি মানুষটাকে নিয়ে গেলাম অন্য ছবিতে, আর এখানে চাচ্ছি যে মানুষটা এখানেই থাকুক, আমার সিলেকশন বাদে যে জায়গাটুকু আছে ওইটা ওইটা চলে যাক। তাহলে কি মানুষটা বাদ দিয়ে বাকিটুকু সিলেক্ট করতে হবে? হ্যাঁ, মানুষটা বাদ দিয়ে বাকিটুকু সিলেক্ট করতে হবে, তাহলে তো আমার অনেক জায়গা হয়ে যায় না? মানে মানুষটা তো ছোট না, আর বাকি জায়গাটা তো অনেক বড়। ওকে, তাহলে একটা কাজ করতে পারি আমরা ফটোশপে, যে এমন যদি হয় যে আমার বড় জায়গাটা সিলেক্ট করতে হবে, ছোট জায়গাটা রাখতে হবে, তাহলে আমরা কি করতে পারি, ছোট জায়গাটাকে সিলেক্ট করে সিলেকশনটা উল্টাই দিতে পারি। তাহলে কি হয়, উল্টাই যাবে তখন। হ্যাঁ, যেমন এখন যদি সিলেকশনটা উল্টাই দিই কি হবে জানেন? বলেন তো কি হবে? এক্স্যাক্টলি, মানুষ বাদ দিয়ে যতটুকু আছে ততটুকু সিলেক্ট করে দিবে, তাহলে আমার এত কষ্ট করার দরকার নাই তো। ওকে, সো সিলেক্ট থেকে ইনভার্স, সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স সিলেকশন যেটাকে আমরা বলি, দেখেন। ওকে, এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই, আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই। ওকে, এখন যদি আমি ডিলিট দেই তাহলে দেখবেন মানুষটা থেকে যাবে। আচ্ছা, আরেকটু খেয়াল করেন, আবার যদি সিলেক্ট থেকে ইনভার্স দেই তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। ওকে, এখন দেখেন, এখন যদি ডিলিট দিই তাহলে মানুষটা চলে যাচ্ছে, খেয়াল করেন মানুষটা চলে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে মানুষটা থাকবে, বাকি অংশটুকু চলে যাবে। তাহলে আমি সিলেক্ট থেকে ইনভার্সে যাব, তারপর ডিলিট দিব, তাহলে মানুষটা থেকে গেল, বাকিটুকু চলে গেল। আমার জন্য সুবিধা হইলো তো, না? কারণ মানুষটা বাদ দিয়ে বাকি জায়গাটুকু সিলেক্ট করতে আমার অনেক সময় লাগবে। এইভাবে আমরা করতে পারবো ইনভার্স সিলেকশন। এখন এখানে আপনি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে বসাই দিতে পারেন, অথবা উনাকে নিয়ে আরেকটা ব্যাকগ্রাউন্ড বসাই দিতে পারেন, যেভাবে করে পরেটা লাগবে না আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে আরেকটা কুইক সিলেকশন টুলের কাজটা দেখাই দিই। আপনি জানেন কুইক সিলেকশন টুল এমন একটা টুল যেটা অনেক সময় পেন টুলের বিকল্প হিসেবে কাজ করে।
মানে অনেক সময় এরকমও আছে পেন টুল দিয়ে আপনি করতে পারবেন না, কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারবেন। ওকে, সো খুবই ইম্পর্টেন্ট একটা টুল সিলেকশনের জন্য। এটা দিয়ে দেখাই কি হলো, এটা কপি ইমেজ। কুইক সিলেকশন টুল এবং এখানে ব্রাশ আছে। আমি মনে হয় প্রথমবারের মতো ব্রাশে আসলাম। সো ব্রাশের ব্যাপারটা বলে দিই, এখানে অনেকগুলো টুল আছে যেগুলোতে ব্রাশ আসবে। যেমন এখানে, এখানে, ওকে, এখানে, এখানে অনেকগুলোতে ব্রাশ আসবে। ওকে, মেনলি ফটো এডিটিং এর ক্ষেত্রে। বাট এই যে ব্রাশটা, এই ব্রাশটা ছোট বড় করা লাগে আমাদের কাজের প্রয়োজনে। সো এটা শর্টকাটটা আমরা শিখে রাখি, সেটা হচ্ছে যে আমরা লেয়ার আপ ডাউন করে শর্টকাট শিখছি না, কন্ট্রোল ব্রেকেট, প্রথম ক্লাসে বলছিলাম। ওকে, সো এটার শর্টকাটটা হচ্ছে ব্রেকেট, কন্ট্রোল নাই। ওকে, লেয়ারটা যেমন আপ ডাউন করবো কন্ট্রোল ব্রেকেট দিয়ে, একটা ব্রেকেট দিয়ে আপ হবে, একটা ব্রেকেট দিয়ে ডাউন হবে, এটা হচ্ছে শুধু ব্রেকেট। ওকে, ওই ব্রেকেটটাই, পি এর পাশে যে দুটো ব্রেকেট, ওই ব্রেকেটটা একটা দিয়ে বড় হবে, একটা দিয়ে ছোট হবে। ওকে, তো দেখেন এই যে ব্রাশটা বড় হচ্ছে, আবার ব্রাশটা ছোট হচ্ছে। এত বড় করে এই এই বড় করে এটা কি সিলেকশন করা যাবে? ক্লোন স্ট্যাম্প টুল কেন নিছি আমি? দেখছেন কি হইতেছে, বাইরের গুলো সিলেক্ট করে দিতেছে। ওকে, সো আপনাকে বুঝতে হবে কোন ছবির জন্য কতটুকু। ছোট করে নিই, ছোট করে নিয়ে জাস্ট ড্র্যাগ করব। দেখেন এটা নেই, এটা, হ্যাঁ দেখেন, এই জাস্ট টান দিচ্ছি। ওকে, ক্লিক করে টান দিচ্ছি, ও কিন্তু এই জায়গাটুকু বাকি আছে। ওকে, আচ্ছা, এখন সমস্যাটা কি হলো? এখন সমস্যাটা হয়েছে যে আমার কিছু জায়গায় বেশি হয়ে গেছে। ওকে, যেমন এই যে এদিক দিয়ে বেশি হয়ে গেছে। কেন বেশি হলো জানেন? কারণ ও কিন্তু অবজেক্ট চিনে কাজ করে না, কালার দেখে কাজ করে। ওকে, খেয়াল করেন এই প্যান্টের কালারের সাথে কিন্তু এই যে সিমেন্টের কালারের কিছুটা মিল আছে, এখানেও ডার্ক, এখানেও ডার্ক। সো আমি যখন এদিক দিয়ে কিছু মনে করছি যে এই কালারটা আমার লাগবে, সো এইগুলো কিন্তু সিলেক্ট করে দিছে। ঠিক আছে, এগুলো দেখে নেই, কারণ দেখেন এই কালারের সাথে এই কালার কিন্তু ডিফারেন্স অনেক বেশি, এর জন্য কিন্তু একদম স্মুথলি গেছে। ঠিক আছে, ওকে, সো এরকম যখন হবে তখন আমাদেরকে যেটা করতে হবে, দেখেন এখানে আমার মাইনাস আছে, এখানে আমার প্লাস আছে। বেশি হয়ে গেলে আমি এটাতে কমাইতে পারবো, কম হয়ে গেলে আবার এটাতে আমি বাড়াইতে পারবো। তাহলে এখন আমি কোনটা নিব? এটা না, মাইনাস নেই, নিয়ে ছোট করি এটা। দেখেন যেদিকে বেশি হয়েছে ওদিকে ধাক্কা দেন, দেখেন আমি ভিতরে ঢুকে যাবে। ওকে, এখানে খেয়াল করি একটু। আচ্ছা, এগুলো মুছে দিই, এই বাইরের গুলা জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে মুছে যাবে। আচ্ছা, এখন কি হইলো? আবার আবার বেশি হয়ে গেল, তাহলে আবার এখান থেকে আমি প্লাস করে এটা আবার আমি নিয়ে আসবো, একটু বাড়াই দেবো। একদম সিম্পল ব্যাকগ্রাউন্ড থাকলে এই এই টুল দিয়ে কাজ করা খুব ইজি, জাস্ট ক্লিক করে টান দিবেন হয়ে যাবে। একটু যদি মাল্টি কালারের ব্যাকগ্রাউন্ড থাকে তখন একটু ঝামেলা হবে, বাট আপনি করতে পারবেন কাজ। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে সিলেকশন আমি করলাম, এখন কথা হচ্ছে যে এটাকে আরো আমি আহ, আরো পারফেক্ট করার চেষ্টা করব। ওকে, সো একটু দেখি, দেখেন এখানে একটা টুল আছে রিফাইন এজ। ওকে, এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, এখানে জাস্ট প্রিভিউ দেখাবে আপনাকে। ওকে, এখন দেখেন এখানে কিন্তু অনেক ঝামেলা হয়েছে, তাই না? দেখেন এই জায়গাগুলো স্মুথ হয় নাই, এরকম এরকম হয়েছে, রাইট? সো এই জিনিসগুলোকে আমরা একটু ডিফাইন করব। ওকে, দেখেন প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে স্মার্ট রেডিয়াসে ক্লিক করবেন এবং এখান থেকে একটু বাড়াবেন এটা, কারণ এটা ছবির রেজলিউশনের উপর ডিপেন্ড করে। একটা ছবি যদি মানে 600 বাই 800 পিক্সেলের হয় তাহলে যেরকম কাজ করবে এখানে 2 দিলে, আবার যদি ছবি রেজলিউশন আছে 4000 বাই 5000 তাহলে আবার এখানে 2 দিলে কিছুই বোঝা যাবে না। ওকে, সো ডিপেন্ড করে, এটা জাস্ট আপনি নিজেই দেখতে পাবেন। দেখেন বাড়াই,
ব্যাকগ্রাউন্ডে চলে আসতেছে। এত বাড়ানো যাবে না, ডিপেন্ড করে ছবির উপরে। মোটামুটি রাখি, স্মুথ করবেন অল্প একটু, খেয়াল করছেন? দেখেন আগে তো এরকম ছিল, রিফাইনেসটা আমি বাদ দেই, স্মুথ যদি করি তাহলে কি হয় দেখেন, ওই যে আমার যে কোনা কোনা কোনাটা একটু ঘোলা করে দিবে বা একটু স্মুথ করে দিবে। ওকে, রেডিয়াসটা নেই, স্মুথটা নেই। আর ফেদার ফেদার খুব বেশি দরকার নাই, কারণ তাহলে আবার এক্স্যাক্টলি আর ওই যে চারপাশে একটু স্মুথ হয়ে যায়, ভালো লাগে না, জাস্ট কিছু একটু নেই। ওকে দিই, হ্যাঁ, তাইলে দেখবেন যে ব্যাপারটা এমন না যে ছবির উপরে হয়েছে জিনিসটা, সিলেকশনের মধ্যে হয়েছে ব্যাপারটা। ওকে, আচ্ছা, এখন যদি আমি এটা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই বা ওনাকেও আমি অন্য জায়গায় নিয়ে যেতে পারি, ধরুন এটা কপি করে কই একটা সময় গ্রাফিক ডিজাইন মানে তাই বুঝতাম। হ্যাঁ, মানে গ্রাফিক ডিজাইনের ডেফিনেশনটাই, কারণ আমরা তো আজকে কালকার না, সেই 2003 সাল থেকে মোটামুটি এগুলোর সাথে লেগে আছি। তো গ্রাফিক ডিজাইন মানেই তাই বুঝতাম যে এক ছবি এক জায়গা থেকে কেটে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে বসানো। ওকে, আচ্ছা, পেস্ট করি, কন্ট্রোল ভি। হ্যাঁ, ও সরি, ওটা তো কপি করছিলাম না, ছবিটা তো কপি করা হয়েছে। তো এখান থেকে এটা কপি দিই, কন্ট্রোল সি, আর এখানে এসে কন্ট্রোল ভি, মানুষটা চলে এসছে। ওকে, কিন্তু পা নাই, এই নাই সেই নাই। সো যেহেতু ওই তো বললাম আর কি, জিনিসটা জাস্ট বুঝেন জিনিসটা। এখানে অনেক কিছু করা যায়, আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের ফটো এডিটিং ক্লাসে। এখানে আমরা মাস্ক ইউজ করলেই অনেকখানি বোঝা যাবে। ঠিক আছে, সো এইভাবে আমরা কাজ করতে পারবো। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। এরপরে কি আছে? ক্রপ টুল না? ওকে, ক্রপ টুলের কাজ মনে হয় সবাই পারি, কারণ জিনিসটা মোবাইলেও আছে। সো ওই জিনিসটাই অনেকটা এটাই। ওকে, নিলাম, আপনি বলছেন না? আচ্ছা, এখন দেখেন ক্রপ টুলের ব্যাপারটা হচ্ছে যে জানি আমরা যে ছবির কিছু অংশ আমরা ক্রপ করে ফেলবো। হ্যাঁ, জাস্ট ক্রপ টুল নিলে এরকম একটা বক্স আসবে চারপাশে, আমার যতটুকু দরকার নাই ততটুকু আমি বাদ দিয়ে দিব। রাইট, এই জায়গাটা আমার আবসা হয়ে গেল, তার মানে এই জায়গাটা আমার দরকার নাই। তারপর এখান থেকে আমি রাইট চিহ্নতে ক্লিক করবো, বাকি অংশটুকু আমার চলে গেছে। ওকে, আচ্ছা, এটা কি করলাম আমি? ইন্ডিপেন্ডেন্টলি করলাম না, যে আমার যতটুকু প্রয়োজন পড়ছে আমি করছি। এখানে আরেকটা জিনিস দেখেন, ক্রপ টুলে যখন আমরা ক্লিক করি, এই যে লাইনগুলো আসতেছে, এটা কি বলি আমরা জানেন? এই লাইনগুলো ক্যামেরাতেও থাকে। হ্যাঁ, এটা রুল অফ থার্ড বলে। হ্যাঁ, ফটোগ্রাফির ভাষায় রুল অফ থার্ড বলে। এবং এখন যেটা বলা হয় যে আমরা আগে যেরকম করে ফটো তুলতাম, যে একদম মিডিলে রাখতে হবে আমাকে, দেখেন যে ছবিটা যেরকম একদম মিডিলে আছে। হ্যাঁ, মিডিলে আছে। তো এখন যেটা বলে যে অবজেক্টটা তুমি মিডিলে না রেখে এই যে পয়েন্টগুলো আছে, এই যে পয়েন্টগুলো, সরি, এই যে পয়েন্টগুলো আছে, এই যে একটা পয়েন্ট না, এই যে একটার উপর দিয়ে একটা গেছে, এই যে একটা পয়েন্ট, অথবা এই যে একটা পয়েন্ট, অথবা এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টগুলোতে তুমি যদি মিডলটা রাখো, এখন ছবিটা দেখতে আগের থেকে আরো সুন্দর লাগবে। যেমন ধরেন ব্যাপারটা এরকম, এরকম আমার এখন এখন গাছের পয়েন্টটা কোথায়? হ্যাঁ, এই যে এই কর্নারটাতে গেছে না, ওই কর্নারটাতে। সো এইভাবে আমরা করতে পারবো যদি চাই। রুল অফ থার্ড মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি, ওই থার্ড। ওকে, ওকে, এখানে ক্লিক করি, ছেড়ে দিই, তারপর এখান থেকে। ওকে, তাহলে জিনিসটা এরকম।
হবে আমরা যেহেতু ফটো, এটা তো ফটোগ্রাফি না, সো করতে পারি আমরা। একজন ছবি তুললো নর্মালি, আমরা ওটা রুল অফ থার্ড বানিয়ে নিলাম। যদি যদি সম্ভব হয়, অনেক ছবিতে সম্ভব নাও হইতে পারে, যেটা সম্ভব হবে ওটা আমরা করে নিতে পারি। ওকে, আপনি নিচ থেকেও করতে পারবেন, উপর থেকেও করতে পারবেন, যে জায়গা থেকে আপনি ক্রপ করতে চান সেই জায়গা থেকে আপনি ক্রপ করতে পারবেন। আরেকটা হচ্ছে যে আমি যদি চাই, যেমন এই ছবিটার সাইজ হচ্ছে 20x13 ইঞ্চি, আমি চাচ্ছি যে এটা 4x3 ইঞ্চিতে আমি কেটে নিব, তাহলে আমি এখানে দেখেন আনকনস্ট্যান্ট লেখা আছে। ওকে, জাস্ট আমি এখানে লিখে দিব, ধরেন 4IN আর এখানে 3IN, বা আরো কমাই দিই 2IN। কি অটোমেটিকলি একটা জায়গা নিয়ে নিছে না? হ্যাঁ, এটা একটু কমাই। 2x2 এখন কথা হচ্ছে 2x2 তো আমার এতটুকু, বাম পাশে ডান পাশে আমার বাদ পড়ছে। আমি যদি এটা এদিকে টাইনে নিয়ে যাই তাহলে কি 2x2 থাকবে? থাকবে তো, কারণ আমার এই জায়গাটুকু 2x2, আমি যেখানেই নেই সমস্যা নাই তো কোনো। ওকে, আমার যেখানে দরকার, আমি ওখানেই নিব, যেখানেই নিবেন ওখানেই সে 2x2 নেবে। ওকে ফাইন, ধরেন আমার এই জায়গাটা ঠিক আছে, বা একটু কর্নারে নিয়ে যাই, একটু সাইডে দেন 2x2। তো তার মানে কি যে আমরা মাপ মতো পারবো, আবার নিজের মতো করেও করতে পারবো। আর একটা হচ্ছে আইড্রপার টুল। আমি আপনাকে বললাম যে এই যে লেখাটা আছে, এই লেখাটা, এই যে গাছের যে কালারটা গোল্ডেন বা যে কালারই বলেন, এই কালারে হইতে হবে একদম সেম এক্স্যাক্টলি। তাহলে আমি দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে যে এখান থেকে আমি একটা গেস করতে পারি যে ওই কালারটা কি, রাইট? বাট গেস করলে কি মিলবে? নাও তো মিলতে পারে না, হ্যাঁ, মিলার সম্ভাবনাই কম। সো এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে আইড্রপার টুল দিয়ে আমরা যে কোনো জায়গা থেকে আমরা কালার তুলতে পারি। ওকে, জাস্ট কিচ্ছু না, আইড্রপার টুলটা নিবেন আর যেই কালারটা আপনি চান ওই কালারে ক্লিক করবেন, তাইলে কালারটা এখানে চলে আসবে। ওকে, নাই? ওকে, আচ্ছা, না থাকলে কি করবেন? সমস্যা কি? না থাকলে এটা ওপেন করে এখানে ক্লিক করবেন, চলে আসছে। আর এখানে তো আছেই। তারপরে যদি সমস্যা হয়, নেট, হ্যাঁ পিক্সি একটা আছে, ওটা আপনি নিলে ওটা সফটওয়্যার ছাড়াও যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, উইন্ডোজে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। ফটোশপ থেকে আপনি বের হতে পারবেন না অ্যাকচুয়ালি। ওকে, হ্যাঁ, সো ওইটা যদি না থাকে তাহলে কপি করে ফটোশপে নেবেন, এরপরে ওখান থেকে নেবেন, ঠিক আছে? ওকে, আর একটা কোড আছে প্রত্যেকটা কালারের, মনে রাখবেন যে ধরেন আমি এখানে আনতে পারতেছি না কালারটা, এখানে আসছে এখানে আসে নাই, সামহাও আনতে পারতেছি না, কোড আছে প্রত্যেকটা কালারের, এই যে কোড, ইউনিক কোড, এটা মনে কে রাখতে বলছে? আমি বলতেছি আপনাকে ইউনিক, এক্স্যাক্টলি, মনে থাকবে না আপনার এই কালার কোডটা, এটা ইউনিক কোড, এটা ওকে, মানে এই কালারের সাথে অন্য কোনো কালার কোড মিল থাকবে না, ঠিক আছে? তাহলে এটা কপি করবেন আপনি। না, উনি কি বলছে বুঝছেন আপনি? হ্যাঁ, সেটা তো ফটোশপেও পারতেছেন আপনি। ফটোশপে না এনে যাচ্ছেন, ফটোশপে না এনে চাইলে ওই যে পিক্সি বা এরকম টাইপের অনেকগুলা ওয়েবসাইট আছে, সফটওয়্যার আছে, ওখান থেকে আপনাকে করতে হবে, ঠিক আছে? আর যদি সেটা পসিবল না হয় তাহলে ফটোশপ থেকেই আপনাকে করতে হবে, ছবিটা নিয়ে এসে। সাপোজ যেমন ধরেন আমি অ্যাকচুয়ালি ফটোশপে দেখা, যেহেতু ফটোশপের ক্লাস হচ্ছে, ওকে, ধরেন আমি এই যে এটা লাগবে আমার,
এখান থেকে আমি ধরেন উইন্ডোজের এই কালারটা নিব, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে স্ক্রিনশট নিই, এই যে প্রিন্ট স্ক্রিন আছে না কিবোর্ডে একটা, ফটোশপে যান, এই যে আমার চলে আসলো উইন্ডোজ, তারপরে এখান থেকে নেন। বাট এটা একটু ঝামেলা বারবার, আর ওই ওই জিনিসগুলো থাকলে আপনি, সফটওয়্যার না থাকলেও আপনি কাজ করতে পারবেন। ওকে, তারপরে এই যে আইড্রপার নেন, আইড্রপার নিয়ে ক্লিক করেন, এই চলে আসলো। তারপরে কালার কোডটা নিয়ে নেন, এটা আপনি ওয়েবসাইটে দিয়ে দিয়ে ওয়েবসাইটে দিয়ে দেন। এখানে হ্যাশটা নাই, ওয়েবসাইটে দিতে চাইলে কোডিং এর আগে হ্যাশটা দিয়ে দিতে হবে। হ্যাশটা এখানে আছে, মানে এখানে জাস্ট ফিক্স করে দিয়েছে, কারণ হ্যাশটা লাগবেই। ওকে, সো আর আপনি কোডিং এ দিতে চাইলে এটার আগে হ্যাশটা বসাই দিতে হবে। এই কোডটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, এই কোডটা এই কালারের জন্য কাজ করবে। গ্রেডিয়েন্ট ব্যাপারটা হচ্ছে যে দুইটা কালার নেবেন আপনি। ধরেন মনে করলেন যে এখানে তো গ্রেডিয়েন্ট ইউজ করছে না, এখানে গাঢ় এখানে হালকা, সো গাঢ়টা নেন, এটা গাঢ়, এটা কালার কোডটা নিয়ে নেন, আর হালকাটা নেন, হালকার কালার কোড। এরপরে গ্রেডিয়েন্ট তৈরি করবেন গাঢ় এবং হালকা মিক্স করে। বুঝতে পারছি? বুঝেন নাই? দেখেন, গ্রেডিয়েন্ট অনেকভাবে করা যায়, আপনি ওখান থেকেও কালার নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে নিই, বুঝবেন না আবার, একই রকম মনে হবে। এটাতে গ্রেডিয়েন্ট দিব। ওকে, সো ফিল থেকে এখানে না গ্রেডিয়েন্ট। ওকে, তাহলে কি আসলো এখানে? ব্ল্যাক হোয়াইট। ওকে, সো এখানে ডাবল ক্লিক করেন, আমার কালার বক্স চলে আসবে। কালার কোড কপি করা আছে না, এটা নেন, এখানে পেস্ট করে দেন। পাইছি একটা কালার। আর এখানে ডাবল ক্লিক করে ওই যে আরেকটা কালার নেওয়া আছে, আসছে, ওই তো, ক্লিয়ার? পারবেন তো? So that's the actually color eyedropper tool. Okay, আর কালার স্যাম্পলার টুলটা কি? কালার স্যাম্পলার টুলটা কি? খেয়াল করেন খুব ভালো করে। ধরেন এখানে একটা আমি স্যাম্পল নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, আর এখানে একটা নিলাম। দেখেন 1 2 3 4। ওকে, এবং এখানে আপনার ভ্যালু দেখাচ্ছে যে এক নাম্বার স্যাম্পলের রেড হচ্ছে 176, গ্রিন 71, ব্লু 14। ওকে, দুই নাম্বারটা দেখাচ্ছে, তিন নাম্বারটা দেখাচ্ছে, চার নাম্বারটা দেখাচ্ছে। মানে একসাথে আপনি কয়েকটা স্যাম্পল নিয়ে আপনি মানে আপনি দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কোন কালারের কোডটা কিরকম, বা এই জিনিসগুলো নিয়ে আপনি কালার বসাতে পারবেন। হ্যাঁ, একই তো কথা, একই তো কথা। হেক্সা কোডে দিলে যে কালারটা আসবে, রেড গ্রিন ব্লুতে দিলে একই কালার আসবে। তো আমি একটু দেখাই আপনাদের, দেখেন একটা আছে এইচএসবি, ওকে, আরেকটা আছে আরজিবি, আরেকটা আছে ল্যাব, আরেকটা আছে সিএমওয়াইকে। আপনি যেটাই, আরেকটা আছে আপনার হেক্সা কোড। ওকে, সো এই যে F56323 এটার মানে আর এই 245 99 35 একই জিনিস, অথবা 0 76 97 0 একই জিনিস। ওকে, এখানে যে ভ্যালুগুলো আছে একই, কিন্তু এমন না যে এটা একটা আর এটা আরেকটা, এটা আরেকটা। আপনি যেভাবে সুবিধা মনে করেন করেন। এমন হইতে পারে আপনার ক্লায়েন্ট 8 জিবি ভ্যালুটা বলে দিতে পারে, তখন তো আপনি হেক্সা, আল্লাহ তাহলে এটার হেক্সা কোড কি, তাহলে কই যাব? ওকে, আবার অনেক সময় হেক্সা কোড বলে দিতে পারে, অনেক সময় সিএমওয়াই কে ভ্যালু বলে দিতে পারে। যেটা বলে দিবে ওইভাবে কাজ করবে। ঠিক আছে? ওকে, এখানে হ্যাঁ,
এত ডিটেল আসলে এখনই যাইতে চাইতেছিলাম না, পরে আসতে চাচ্ছিলাম। এই যে দেখেন, এই যে আমি কালার কোডটা নিছি না, এখানে একটা বিসর্যোগ চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে? এবং এটা বলতেছে যে তুমি আউট অফ গ্যাম মোড অফ ফর প্রিন্টিং এ আসো। তার মানে হচ্ছে যে আমি যখন প্রিন্টে যাব এক্স্যাক্টলি এই কালারটা আমি পাবো না। ওকে, এই কালারটাতে একটা কোড আছে BA420D। ওকে, সো আমি ইচ্ছা মতো কালার দিলেই হবে না, ও আমাকে আবার সাজেস্টও করতেছে নিচের কালারটা। এটা দেই, এসেন একটু বায়ে সরে গেছে, কালার কোডটাও চেঞ্জ হয়ে গেছে, এটা দেন, তাহলে এক্স্যাক্টলি এই কালারটা আমি পাবো। ওকে, এটা আবার ওয়েবের জন্য, নট এ সেফ ওয়েব সেফ কালার। আপনার ওয়েবের জন্য কাজ করলে আমি দেখবো যে এই কালারটা আমি পাবো না, সো এটা পাবো, ডিপেন্ড করে। ওকে, সো এগুলা, সো এখন আপনি নিয়ে গেলেন, ওরা দেখলো যে ওয়ার্নিং দেখাচ্ছে, ওটা তো প্রিন্টে দিবে না ওরা, বা প্রিন্টে দিলে আসবে না, তখন আপনি বকা দিবেন যে আমি এক কালার দিলাম আর এক কালার প্রিন্টে আসলো, তাই না? ওকে, এরপরে কি আছে? রুলার। ওকে, রুলার টুলগুলো অ্যাকচুয়ালি আমরা ওয়েব টেমপ্লেট যখন করব তখন খুব বেশি কাজে লাগবে। রুলার হচ্ছে যে একটা জিনিসের মাপ দেওয়া, অথবা ধরেন ধরেন আমরা একটা ব্যানার ডিজাইন করব বা ফ্লায়ার ডিজাইন করব। ওকে, ধরেন আপনাকে সেম ডিজাইনটা করতে হবে, সেম সাইজ, সেম করে। ওকে, তখন দেখেন এই যে উপর থেকে এতটুকু পর্যন্ত, এতটুকু কত? ঠিক আছে, এতটুকু কত? যদি আমরা এই টুল দিয়েও মাপতে পারি, 0.667, সরি 5.972 ইঞ্চি হাইট, এটা দিয়েও মাপা যায়। ওকে, আরেকটা হচ্ছে আপনি এটা দিয়েও মাপতে পারেন, রুলার টুল ক্লিক করে ড্র্যাগ করেন, ছেড়ে দিই। ওকে, এই দেখেন হাইট 5.842। ওকে, উইথ 0.000, ঠিকই তো আছে, উইথ তো নিয়ে নিই আমি, হাইট নিয়েছি। ওকে, ওকে, আমার হাইটও দরকার। ধরেন আমার এখান থেকে এই পর্যন্ত প্রথমে লাগবে কতটুকু, আবার এখান থেকে এই পর্যন্ত লাগবে কতটুকু। ওকে, তাহলে এই জায়গাটুকু নেই, তাহলে এই জায়গায় কতটুকু পাইলাম আমরা? 1.861। কি এটা? এটা কি? না, কি এটা? 1.861 কি এটা? সেটা তো বুঝছি, এটা কি ইঞ্চি নাকি সেন্টিমিটার না মিলিমিটার না কি এটা? ইঞ্চি, যেহেতু ইঞ্চি করা আছে, পিক্সেল করলে পিক্সেলে আসবে, মিলিমিটার করলে মিলিমিটার আসবে। ঠিক আছে, যেটা যখন সুবিধা হবে আমরা আমরা করব। ওকে, সো মাপ দিতে পারবো। যদি আমি এটাও মনে করি যে এই টেক্সট প্রেপ যে লেখা, এটা কতটুকু জায়গার মধ্যে লেখা হয়েছে, সেটাও আপনি মাপ দিয়ে নিয়ে নিতে পারবেন। 201 পিক্সেল। ঠিক আছে, সো এগুলো অ্যাকচুয়ালি একদম যখন মাপে মাপে কাজ করতে যাবেন তখন এই জিনিসগুলো খুব প্রয়োজন হবে। 248 পিক্সেল। ওকে, এটা দেখি 429 পিক্সেল। ঠিক আছে, সো এটা হচ্ছে মাপের, নামই হচ্ছে রোলার টুল। ওকে, এই টুলগুলো 40 ডিগ্রি ক্লাসে দেখাবো, আজকে দেখাচ্ছি না। ওপেন ডিটেল দেখা যাচ্ছে, এগুলা এগুলা প্রথম ক্লাসে গ্রেডিয়েন্ট দেখানো হয়েছিল আপনাদের। ওকে, যেহেতু আমরা শেপ নিয়ে কাজ করব, শেপ টুলের উপরেই দেখাই মেনলি, যেহেতু বেশিরভাগ শেপ নিয়ে কাজ হবে। দেখেন এই যে শেপটা আঁকলাম, স্ট্রোকটা অফ করে দিই। খেয়াল করেন এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে নান, একটা হচ্ছে সলিড কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, নান মানে জানি যে কিছুই না, সলিড কালার হচ্ছে এক কালার, আর গ্রেডিয়েন্ট হচ্ছে মাল্টি কালার ইউজ করবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করেন, বাই ডিফল্ট সাদা কালো চলে আসবে, এখান থেকে আপনি এডিট করবেন। ওকে, ওকে, এখন খেয়াল করেন যে
এই যে আমার বক্সগুলো দেখতে পারতেছি, এই বক্সগুলোরে বলে কালার স্টপস। কালার স্টপস, ওকে। একটা কালার থেকে আরেকটা কালার এসে গ্র্যাজুয়ালি মসৃণ ভাবে মিক্স করবে। সো এখানে তো সাদা থেকে কালো থেকে সাদা হয়েছে, এখানে ডাবল ক্লিক করে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এই কালারটা দিলাম ধরে, তাহলে এখন কি হয়েছে? এখন কি হয়েছে? নীল থেকে সাদা হয়েছে। এটা চেঞ্জ করি। এখন কথা হচ্ছে আমার এই কালারটা লাগবে, এই কালারেরই ডিপ একটা ভার্সন দিব। তাহলে কি এখানে আছে কালারটা? নাই। তাহলে আমি বাইরে আসি, এই যে আইড্রপার চলে এসেছে, ক্লিক করি, তাহলে কি সেম কালারটাই আসলো না? তাহলে কি এখানে গ্রেডিয়েন্ট বোঝা যাবে কিছু? দুইটা যদি সেম কালার দেই, ওকে, তাহলে কি এখান থেকে আপনি নিচের দিকে যান অথবা উপর দিকে যান, ওকে। এই দেখেন এখন বোঝা যাচ্ছে গ্রেডিয়েন্ট, ওকে ফাইন, ওকে দিলাম। তাহলে কি আস্তে আস্তে এই কালার থেকে আস্তে আস্তে সে এই কালারে চলে এসেছে। এখন আরেকটা জিনিস আছে অ্যাঙ্গেল, ওকে। এখানে 90 ডিগ্রি আছে, এখন যদি এটা আমি -90 করে দিই কি হবে বলতে পারবেন কেউ? উল্টা, দেখছেন? মাইনাস ছাড়া ওটা উপর থেকে নিচে আসতেছিল, মাইনাস দিলে এটা ডাইরেকশনটা উল্টা হয়ে গেছে। বা আমি যদি চেঞ্জ করে দিই 90 জায়গায় 180 দিই, এরকম ভাবে আসতেছে, ওকে। অথবা যদি আমি 50 দিই, আপনি যে কোনো অ্যাঙ্গেল ইউজ করতে পারবেন, ওকে। আপনি যে অ্যাঙ্গেল থেকে চান ওই অ্যাঙ্গেল থেকে আপনি কাজ করবেন। এবং স্কেলের জিনিস একটু দেখেন, যেমন স্কেলটা যদি আমি কমাই দিই, ওই গ্রেডিয়েন্টটা থাকলো না। অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট যে ব্যাপারটা আমি বলতেছিলাম যে স্মুথ ভাবে আসবে, ওটা থাকলো না। একটা সময় এসে স্টপ হয়ে একটা কালার, আবার আরেকটা কালার নতুন করে শুরু হবে, ওকে। এটা স্কেল যত বাড়াবেন এটা তত ছড়াবে। এটা একবার মিশে গেছে, ওকে। এখন কথা হচ্ছে আপনি দুইটা কালারের বেশি কালার ইউজ করতে চান, আরেকটা চাচ্ছেন, চাইতেই পারেন। জাস্ট যেখানে চান ওখানে ক্লিক করবেন, দেখেন একটা আঙ্গুলের মতো চিহ্ন আসছে, ক্লিক করবেন, আর একটা কালার স্টপ অ্যাড হয়েছে, এখানে ক্লিক করে কালার দেন। আরো চাইলে আরো, বাট আমরা সাজেস্ট করি যে দুইটা কালার ইউজ করবেন এবং দুইটা কালার একটা শেপের মধ্যে থাকবে, মানে একটা শেডের মধ্যে থাকবে। যেমন ধরেন এই একটা কালার ইউজ করলাম, আর এখান থেকে তখন কি দুই তিনটা কালার মনে হবে না, মনে হবে কি যে আপনি আহ, একটা একটা কালারের ছায়া বা একটা কালারের মধ্যে লাইট লাইট ফালাইছেন। একটা কালারের মধ্যে একটা কালারের মধ্যে কোন একটা অ্যাঙ্গেল থেকে একটা লাইট ফালানো হয়েছে, এই জন্য কি হয়েছে একটা জায়গায় লাইট লাগতেছে, একটা জায়গায় আমার ডার্ক লাগতেছে। এই জিনিসগুলো এখন স্ট্যান্ডার্ড হিসাবে চলে। বাট লাল নীলে যে এই কিছু প্রিসেট দেওয়া আছে দেখেন, এই যে এগুলো এখন আর চলে না, ওকে। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করি, আমরা নর্মালি কাজ করি। গ্রেডিয়েন্টের আরো কিছু আছে, যখন লাগবে আমি তখন দেখাই দিব। আপাতত এই জিনিসগুলো নিয়ে কাজ করেন। টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ওকে। হরিজন্টাল টাইপ টুলটা দেখি, টাইপ টুল নিলাম, ক্লিক করলাম, মাউসের কার্সর চলে আসবে, এখানে ফন্ট, এখানে সেই ফন্টের স্টাইল, আমার একটা বোল্ড হবে, ইটালিক হবে না কি হবে, এখানে ফন্টের সাইজ, এখানে ফন্টের কালার, ওকে। ধরেন আমাদের আর্কেডিয়া মুভ করতে গেলে কি এটা দিয়ে মুভ করব, মুভ টুল দিয়ে মুভ করব। আর মুভ টুল মুভ করার জন্য আমাদের একটা আলাদা টুল আছে, ওকে। এটা মুভ করে লেখা দুইভাবে ছোট বড় করে, ছবি যেমন আছে কন্ট্রোল টি দিয়ে বড় করবেন ছোট করবেন, লেখা দুইভাবে ছোট বড় করা যায়, বড় অথবা ছোট। দেখেন এখানে ডাবল ক্লিক করে আপনি এই যেখানে যে কালারটা ফন্ট সাইজটা হচ্ছে 90, কোথা থেকে দিলাম 90, 6 থেকে 72 পর্যন্ত আছে, 90 কেমনে দিলাম? টাইপ করে, ওকে। সো দেখেন এখানে 120 দেই, কই আমি টানিয়ে নিই তো, বা আমি 6 দেই, 500 দেই, জিরো ইস্যু, ওকে। তার মানে কি এইভাবে আপনি করতে পারবেন। আরেকটা ভাবে কি, সেটা হচ্ছে আপনি কন্ট্রোল টি দিয়ে শিফট অল্টার দিয়ে আপনি বড় ছোট করতে পারবেন,
অটোমেটিকলি, হ্যাঁ এই যে খেয়াল করছেন 133.45 অলরেডি এখানে চলে এসেছে। ওকে, সো দুইভাবেই করতে পারবেন আপনাদের যেমন সুবিধা হয়। আমার কাছে মনে হয় যে এইভাবেই লিখে করলে সুবিধা। এবং ফন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন যে এই পয়েন্টটা দিবেন না, না দিলেই ভালো হয়, এই রাউন্ড ফিগার থাকবে। এখন আমি ফন্ট চেঞ্জ করব, জাস্ট মনে রাখবেন যে সিলেক্ট করে নিতে হবে আপনাকে। জাস্ট এখানে এই যে থাম্বনেলটা, এখানে ডাবল ক্লিক করলে আপনার লেখাটা সিলেক্ট হবে, এরপরে আপনার যেটা দরকার জাস্ট যেটা দরকার এখান থেকে, যদি নাম জানেন নাম, আর না জানলে এখান থেকে নিয়ে করবেন। কালার চেঞ্জ করবেন এখান থেকে, ওকে। আর্কিডে অর্থ মানে বাগান বা এরকম কিছু একটা, আমি ঠিক শিওর না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না যে একটা লেটার থেকে আরেকটা লেটারের ডিসটেন্স একটু বেশি হয়ে গেছে, একটু কমাইতে চাইতেছি, অথবা অনেক সময় মনে হতে পারে যে কম হয়ে গেছে বাড়িতে চাইতেছি। তাহলে আমরা যে এখান থেকে দেখেন এই যে এখানে যে অপশনটা আছে 240 করা আছে VA, ওকে, এটা 0 করে দেন, অথবা আপনি যদি মনে না আরেকটু বাড়াবেন তাহলে বাড়ায় দেন। জাস্ট এখানে মাউসটা নিয়ে মাউসের এই যে বলটা ঘুরাইলেই হবে, একদিক দিয়ে ঘোরাবেন বাড়বে, একদিক দিয়ে ঘুরাইলে কমবে। দেখেন লাইন হাইট না, ঠিক লাইন হাইট না, এটা এটা হচ্ছে ট্র্যাকিং। লাইন হাইট তো আপনার এটা হবে একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিসটেন্স, এটা ওকে। এইটা এইটা সেট দ্য লিডিং লাইন হাইট। অ্যাকচুয়ালি আপনি যে ওয়ার্ডটা ইউজ করছেন এটা অ্যাকচুয়ালি ওয়েব ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আমরা ইউজ করি লাইন হাইট, ওকে। বাট গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যদি এরকম ইউজ করি না আমরা, লিডিং, লার্নিং, কার্নিং এগুলো বলি আমরা। যেমন এটা যেমন ট্র্যাকিং, ট্র্যাকিংটা হচ্ছে একটা ওয়ার্ড থেকে একটা আরেকটা ওয়ার্ডের ডিসটেন্স। আরেকটা হচ্ছে এটার কি নাম কি, লিডিং। লিডিং হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিসটেন্স। ওকে, আমি দেখাচ্ছি। ট্র্যাকিংটা বোঝা গেছে, একটা লাইন থেকে আরেকটা লাইন, ফাইন। সরি, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড, ওকে। আর আরেকটা হচ্ছে যে আমরা যদি একটা একটা লাইন লিখি তাহলে সেই ক্ষেত্রে এইভাবে ইউজ করবো। আমরা যদি একটা প্যারাগ্রাফের মতো করে লিখতে চাই তাহলে আমরা একটা বক্স করে নিব, হ্যাঁ, যে একটা প্যারাগ্রাফের ভিতরে অনেকগুলো লাইন থাকবে, ওকে। তাহলে আমি দেখেন জাস্ট, ওকে, এটা আপনি স্পেস চেপে মুভ করতে পারবেন, হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ সিলেকশন, ওকে। সো ধরেন এতটুকু নিলাম, ফন্ট সাইজ ছোট করে দিই, কত ছোট হয়েছে, ও সরি দরকার। এখন জাস্ট আমি কপি করে পেস্ট করি, ওকে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে 42 করা আছে, কমায় দেন, দেখবেন যে এটা ক্লোজ হয়ে যাবে। দেখছেন এটা বাড়তেছে, রেডি। লাইন হাইটও বলতে পারেন, হ্যাঁ, ওকে। আর এখানে যে জিনিসগুলো দেখছি এখানে ওই জিনিসগুলো কিন্তু আছে, যে এটা ফন্ট, এটা ফন্টের সাইজ, এটা আমরা দেখলাম যে লাইন হাইট বা লিডিং, এখানে দেখলাম আমরা ট্র্যাকিং, ওকে। এখানে দেখলাম আমরা কালার। আর এই জিনিসগুলো ইউজ না করলেই ভালো, এগুলো স্কেল অ্যাকচুয়ালি, এই জিনিসগুলো ইউজ না করলেই ভালো, চ্যাপ্টার করে দেয় এগুলো। তো এই জিনিসগুলো আমরা ইউজ না করি। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে খেয়াল রাখবেন, এখানে যে মুভ টুল দিয়ে যখন সিলেক্ট করলাম একটা বক্স আসছে না, এই বক্সটা যখন আমি ছোট বড় করব আমার কিন্তু লেখার সাইজ ছোট বড় হবে, খেয়াল করে দেখছেন লেখা চ্যাপ্টার হয়ে দিতেছে, যে এটা করতে মানা করছি না,
আছে, আমি যখন এখানে ডাবল ক্লিক করব তখন একটা বক্স আসছে, বাট এটা যখন ছোট বড় করব তখন কি হবে? সো এই বক্স মানে মুভ টুলের বক্স আর এই বক্স এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? এখন আমি লিখলাম, আমার এতটুকু জায়গার মধ্যে হয়ে গেছে, আমার বাকিটুকু দরকার আছে কোনো? দরকার নাই তো। So আমি এটা বা দেখা গেলো যে আমি বক্স আঁকছি এতটুকু, লেখা হয়ে গেছে আরো বেশি, তখন আমি কি করবো? বক্সটা টান দিয়ে বড় করে দিতে হবে আমাকে, তাই না? বা আমি চাচ্ছি যে ঠিক আছে ভাই এতটুকুর মধ্যে থাকুক, তাহলে আমি এই জায়গাটা চাপাই নিয়ে আসতে পারি, তাহলে এইটা চাপাইলে কি হবে? এদিকে লেখাগুলো নিচে নামবে না, কারণ ওদিকে তো আর জায়গা পাবে না, সে নিচের দিকে নামবে। ওকে, বাট এটা দিয়ে না কিন্তু, এটা না কিন্তু, হ্যাঁ এটা দিয়ে করলে কিন্তু আমার পুরো লেখাটা চ্যাপ্টার হয়ে যাবে। এক্স্যাক্টলি। সো আমরা মুভ টু টাইপ টুল নিয়ে কাজটা করবো, ডাবল ক্লিক করে কাজটা করবো। আর এটা কি ভার্টিক্যাল টাইপ টুল, একই সেম জিনিস, এটা জাস্ট এক্স্যাক্টলি এরকম ভাবে আসবে। আমরা যদি মনে করি যে এরকম ভাবে লেখা দরকার, আমরা এইভাবে লিখতে পারি, আর সব সেটিং একই রকম। এখন দেখেন শেপে আসে, সরি পেন টুলে আসে, ফিলটা অন করে দিই, স্টকটা থাকুক। খেয়াল করেন এই যে ক্লিক করলাম, পেন টুল দুইবারে দেখাবে, একটা হচ্ছে শেপের ক্ষেত্রে আর একটা হচ্ছে পাতার ক্ষেত্রে। ওকে, যখন আমরা এডিটিং ক্লাস দেখবো তখন ক্লিপিং পাতা দেখাই দেবো। দেখেন এখানে ক্লিক করি, এই যে একটা 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 রাবার, হ্যাঁ এই যে এটা, এই যে এখানে যদি না দেওয়া থাকে দিয়ে নেবেন, সুবিধা হবে কাজ করতে, রাবার ব্যান্ড। ওকে দেখেন ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে এরকম বাঁকা হবে। হ্যাঁ একটা হচ্ছে যে জাস্ট আপনি যদি ক্লিক করে যান তাহলে এরকম। ওকে, আর মনে রাখবেন যে এটা কিন্তু এখন আমার কোনো শেপ তৈরি হয় নাই, আমাকে কিন্তু বাউন্ডারি করতে হবে। ওকে, তার মানে ক্লোজ করতে হবে আমাকে পাথটা, সেটা কেমনে? এই যে দেখেন ক্লোজ করে দিই, হয়েছে এখন ক্লোজ। এখন দেখেন আমার স্ট্রোক দরকার নাই, এখন স্ট্রোক নান করে একটা কালার দিয়ে দিই, যেমনি নিছিলাম একটা শেপ তৈরি হলো। আর আমি যদি চাই যে স্মুথ কিছু লাইন বাঁকা থাকবে, তাহলে ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলে যে এরকম বাঁকা লাইন থাকবে। ওকে, এটাও কিন্তু ক্লোজ করতে হবে, ফিল করতে চান ক্লোজ করতে হবে। ঠিক আছে, যদি এডিট করতে চান, যদি মনে করেন যে এখানে কিছু এডিট করা দরকার, একটু ভিতরে নেবেন বাইরে নেবেন, কন্ট্রোল চাপবেন কিবোর্ড থেকে, পেন টুল থাকা অবস্থায় মনে রাখবেন পেন টুল থাকা অবস্থায় কন্ট্রোল চেপে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন যে হ্যান্ডেল চলে আসছে, তো এখান থেকে আপনি আবার এডিটও করতে পারবেন। হ্যাঁ চাইলে এই যে এখানে আসতেছি আমি ওখানে, এটা তো পেন টুল দিয়ে করলাম, বাট এই টাইপের টুলগুলা অনেকে পেন টুল দিয়ে অনেকে পেইনফুল মনে করে, হ্যাঁ যে পেন টুল দিয়ে একটু টাফ এটা সেটা, বাট এই টাইপের শেপগুলো আমরা এগুলো দিয়েও তৈরি করতে পারবো, পেন টুল লাগবে না, রেক্টেঙ্গেল টুল দিয়ে। দেখেন আঁকলাম, হ্যাঁ এখন এখান থেকে এডিট করা যাবে কেমনে? আমার অ্যাঙ্কর পয়েন্ট কয়টা এখানে? চারটা না? চারটা। ওকে, সো আমি চাচ্ছি যে এখানে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করবো। এখানে দেখেন পেন টুল তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। ওকে দেখেন এখান থেকে ক্লিক করে আমি যদি এখানে পয়েন্ট অ্যাড করি, কি বলতে কন্ট্রোল চাপি, ওকে তো এই যে এই এত কঠিন কাজটা আমার কি দরকার পেন টুল দিয়ে করার? জাস্ট একটা বৃত্ত আঁকবেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নেবেন, ক্লিক করবেন, কন্ট্রোল চেপে যেদিকে দরকার, যেদিকে মন চায়, এরকম করলে এরকম, এরকম করলে এরকম, এরকম করতে চাইলে এরকম, এরকম করতে চাইলে এরকম, নিজের ইচ্ছা মতো। ওকে, এবং শুধু একটা না, আপনি ইচ্ছা মতো
এই তো। এখন আরেকটু দেখেন, ধরেন আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। না, অ্যাঙ্কর পয়েন্ট দিলে কন্ট্রোল চাপতে হবে না, জাস্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আপনি ক্লিক করবেন। ভিতরে না, লাইনের মধ্যে ক্লিক করতে হবে, ভিতরে না। এখানে ক্লিক করলে কিন্তু হবে না। ওকে, এখান থেকে এরকম এডিট করা যাইতেছে, আবার এখান থেকে এরকম দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিছি তো, বা এটা এরকম, এটা এরকম। নিজের মতো করে একটা বক্স থেকে আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করে করে নেন। এখন কথা হচ্ছে যে এটা দরকার নাই আমার, তাইলে এখানে মাইনাস আছে। যে মনে রাখবেন যে কোনো কিছুতে প্লাস থাকলে মাইনাসও থাকবে। ওকে, ওই যে কুইক সিলেকশন টুলের ক্ষেত্রে দেখলাম প্লাস মাইনাস ছিল। ওকে, সো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ক্লিক করেন। এটাও দরকার নাই, আগের মতো হয়ে গেল। সো কি, পেন টুল এক্সপার্ট হওয়ার আগ পর্যন্ত আমরা মনে হয় এগুলো দিয়েই বেশ ভালো সুন্দর কিছু জিনিস আমরা বানাতে পারবো, আশা করি। অফ করে দিই এটা, কন্ট্রোল। কন্ট্রোল মানে কি, এই যে এই টুলটা অ্যাকচুয়ালি ডিরেক্ট সিলেকশন টুল। যদি ভুলে যান মনে রাখেন যে এখান থেকে এডিট করতে চাইলে এই টুলটা নিয়ে আসেন, আর কন্ট্রোল চেপে করলে সুবিধা হয়। জাস্ট পেন টুল ছাড়াই এই জিনিসগুলো আমরা খুব ইজিলি করতে পারবো। এখন এই জিনিসটা আমি উল্টা পাশে দিতে যেতেছি, আবার আরেকটা করতে হবে। কি মনে হয়, ডুপ্লিকেট করি, অল্টার চেপে, তো উল্টা ডাইরেকশনে হইলো, আমার এদিকে লাগবে। কি করব, রোটেট। রোটেটটা হ্যাঁ রোটেট করলেও চলে, বাট আরেকটা ইজি ওয়ে আছে তো রোটেট ছাড়াও। কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করবো আমরা, তারপরে এখানে দেখবেন ফ্লিপ হরিজন্টাল এবং ফ্লিপ ভার্টিক্যাল দুইটা অপশন আছে। সরি, ঘুরাই দিছি। ওকে, একটা এভাবে ঘুরবে আর একটা এইভাবে ঘুরবে, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি। তো কি একটা করলে আরেকটা পারবো না আমরা, যদি সেম হয়। যদি মনে করি যে না আমার একটা করছি আর আরেকটা দরকার একই ডাইরেকশনে দুইটা, বাট আমি চাচ্ছি মুখামুখি করার জন্য, একটা থাকুক আরেকটা ঘুরাই দিই, তাহলে তো হয়ে যাইতেছে। ঠিক আছে, ওকে। আর নতুন করে করতে চাইলে কি হবে, হইতে পারে যে এক সমান হবে না, হ্যাঁ হইতে পারে যে একটু এদিক ওদিক হবে। আর আপনি যেটা বলছেন রোটেট করে বসে করুন, এই তো। কন্ট্রোল টি দেন, কিবোর্ডে শিফট ধরেন, যে কোনো একটা সাইড থেকে রোটেট করে ঘুরে দেন, একই কাজ। হ্যাঁ একই কাজ, জাস্ট ঘুরাই দিবেন। কি একই কাজ না? এখন আপনি যদি বলেন যে স্যার আপনি ভুল বলছেন আমি ঠিক বলছি, তাহলে কি হবে? হবে না তো। হ্যাঁ, ও আচ্ছা সরি। ও রোটেট করলে হবে না, রোটেট করলে হবে না, আমাদেরকে ফ্লিপ। হ্যাঁ রিপোর্ট করলে রোটেট করলে বিপরীত হবে, আমাদেরকে ফ্লিপ করতে হবে এক্ষেত্রে। ওকে, সরি। রোটেট করলে কিন্তু জায়গায় থাকে, ওই জাস্ট জায়গা থেকে ঘুরে যায়। আর কিছু বাকি আছে কি? মোটামুটি দেখাইছি মনে হয়, যা দরকার ছিল। ওকে, আজকে পর্যন্ত থাকবে। আমরা পরের ক্লাসে কি করব? আপনাদের কি ইয়া পাইছেন, কোর্স মডিউল পাইছেন? পান নাই? কোর্স মডিউল কি করা হয়েছে?